কোটা আন্দোলনকারীদের রাজাকার স্লোগান দেওয়া নিয়ে বিরক্ত হাসিনা সরকার এবং বাংলাদেশের সুশীল সমাজের একাংশ। আন্দোলনকারীদের পাল্টা দাবি তাদের রাজাকার তকমা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। কিন্তু বস্তুত আধুনিক বাংলাদেশে রাজাকার আখ্যা দেওয়া সবচেয়ে অপবাদ এবং অসম্মান। কিন্তু কেন? কারা ছিল এই রাজাকার? কি তাদের ইতিহাস? কেন এত ঘৃণিত? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। ঢাকার রাজপথে হাজার হাজার কণ্ঠে উন্নীত হচ্ছে এই রায়। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ে 21শে জুলাই সরকারি চাকরিতে মাত্র 7% সংরক্ষণ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার থেকে আন্দোলনকে ঘিরে প্রাণ গেছে অন্তত 150 জনের, যার অধিকাংশই ছাত্রছাত্রী। আন্দোলন যদি স্তীমিত হয়েও যায়, রাজাকার স্লোগান নিয়ে চর্চা খুব শীঘ্রই থামবে বলে মনে হচ্ছে না। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনপ্রিয় স্লোগান ছিল তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। স্বাধীনতার 53 বছর পর তার জায়গায় রাজাকার পরিচয় দিয়ে স্লোগান দেওয়া নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। রাজাকারদের নামে জয়ধ্বনি রাজাকার পরিচয় নিয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের গর্ববোধ উচ্ছ্বাসে অনেকেই বিরক্ত। বাংলাদেশের সুশীল সমাজের একাংশ রাজাকারদের নামে জয়ধ্বনি দেওয়ার তীব্র প্রতিবাদ করেছেন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এই স্লোগানকে দেওয়া রাষ্ট্রদ্রোহিতা বলছে। কিন্তু এরা কারা? রাজাকারদের নামে জয়ধ্বনি দিতে তাদের বাধে না কেন? আবার আন্দোলনকারীদের পাল্টা দাবি তাদের রাজাকার তকমা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। আসলে গত সোমবার চীন থেকে ফিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটার সুবিধা পাবে না, তো কি রাজাকারদের নাতি নাতনিরা পাবে? এই বিতর্কিত স্লোগান নিয়ে শুরু হয় চর্চা। স্লোগানের পরের অংশ অবশ্য বলা ছিল, চাইতে গেলাম অধিকার, তকমা যুক্ত রাজাকার। রাজাকার তকমা নিয়ে গর্ববোধ নেই, বরং প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে রয়েছে অভিমান। বস্তুত আধুনিক বাংলাদেশে রাজাকার আখ্যা দেওয়া সবচেয়ে জঘন্য অপরাধ। কারা এই রাজাকার? 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকাররা ছিল পূর্ব পাকিস্তানের এক আধা সামরিক বাহিনী। তারা ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধী। ভারতের সঙ্গে আরবি শব্দ রেজাকারের অর্থ স্বয়ংসেবক। ভারতের সঙ্গে যাতে নিজামের রাজ্য হায়দ্রাবাদ কোনোভাবেই একত্রিত না হয়, সেটাই ছিল তাদের লক্ষ্য। 1938 সালে মজলিসে ইত্তেহাদ উল মুসলিমিন নেতা বাহাদুর ইয়াংজান এই বাহিনী প্রতিষ্ঠা করেন। 1946-এ তার মৃত্যুর পর রাজাকার বাহিনীর নেতা কাশিম রাজভি 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1 বছর পর্যন্ত নিজামকে রক্ষা করাই ছিল তাদের মূল কাজ। দেশ স্বাধীন হতে কাশ্মীরের নির্দেশে নির্বিচারে অত্যাচার শুরু করেছিল রাজাকার বাহিনী। হিন্দুদের পাশাপাশি ভারতপন্থী মুসলিমদেরও তারা নিশানা করেছিল। অপারেশন পোলোয় রাজাকারদের পরাজিত করেছিল ভারতীয় সেনা। কাশিম রিজভি পাকিস্তানে চলে গিয়েছিলেন। রাজাকারদের সাজা, সেইসব ঘটনার ক্ষত এখনো বাংলাদেশিদের মনে রাখার ফলে এই যে রাজাকার, এবং 2010 সালে হাসিনা সরকার 71-এর যুদ্ধ বিচারের জন্য এক আন্তর্জাতিক অবদান ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল। সেই সময় থেকে এই ট্রাইব্যুনাল বেশ কয়েকজনকে দোষী সাব্যস্ত করেছে। তারা প্রধানত বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জামাতে ইসলামী দলের সদস্য। 2013 সালের মে মাসে গ্রেফতার করা হয় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা তথা জামাতে ইসলামের শীর্ষ নেতা ইউসুফকে। তাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়। তবে 2014-এ বন্দী অবস্থাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। 2019-এর ডিসেম্বরে হাসিনা সরকার রাজাকারদের 10,789 জনের একটি তালিকা প্রকাশ করেছিল। কাজেই তকমা হোক বা স্লোগান, রাজাকার শব্দটা নিয়ে বাংলাদেশে ধুমধুমার হওয়া স্বাভাবিক।